আসসালামু আলাইকুম দর্শক। অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ, পালানোর পথ খুঁজছে ইউনূস। দর্শক, আমি বলছি নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। যারা ন্যূনতম বিবেকবান, যারা বিশেষ রাজনৈতিক দল করেন, ধরেন বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই দলটির বাইরে যারা অন্যান্য দল করেন, জামাত করেন, বিএনপি করেন, তারা এটিকে নিকষ কালো অন্ধকার নাও বলতে পারেন, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আজকে যদি আমি নিকষ কালো অন্ধকারের কথা বলি, তাহলে আমাকে বলা হবে যে আমি আওয়ামী লীগের দালাল, আমি আওয়ামী লীগের দোসর ইত্যাদি বিভিন্ন কিছু। আপনি যদি সত্য কথা বলেন, নিকষ কালো অন্ধকার কেন নয়? গত 1.5 বছর একটা সরকারের পতন হয়েছে, হয়ে দেশটা চলছে। কোন জায়গায় সাফল্য আছে? এই কোন জায়গায় সাফল্য আছে এই প্রশ্নটা বরাবর চলে আসে, প্রায় কন্টেন্টে চলে আসে। আমরা ওই সময়টার থেকে এখন কি ভালো আছি? আসলে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি? কোন জায়গায় সাফল্য? আজকেও দেখুন খবরে আছে যে গত 5 মাস যাবৎ বাংলাদেশের রপ্তানি আয় নামতে নামতে তলানিতে নামছে। আইন শৃঙ্খলা, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। ব্যবসা বাণিজ্য, মানুষের কোনো ব্যবসা বাণিজ্য নাই। অর্থনীতি থেমে গেছে, ক্যাশ ফ্লো থেমে গেছে, আরো নানা রকম আন্তর্জাতিক চাপ তো আছেই। যার কারণে ভয়ঙ্কর একটা কালো অন্ধকারের মধ্যে আমরা আছি, এটা বলবার কোনো অবকাশ থাকে না। আমি বরাবরই বলি যে এই যে এখন যে সরকারটা চলছে বা চালাচ্ছে, কারা চালাচ্ছে? সামনে থেকে আপনি ডক্টর ইউনূস সহ ম্যাক্সিমাম 30 জন উপদেষ্টা পরিষদ, বিশেষ সহকারী এবং কিছু গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক কিছু লোক নিয়ে আসা হয়েছে, মন্ত্রী পরিষদ সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার কিংবা আরো বিভিন্ন কিছু মন্ত্রণালয়, এগুলো মিলিয়ে শীর্ষ পদে 30 জনের মতো লোক হবে যারা ইউনূসের সঙ্গে রিলেটেড। এই যে এই লোকগুলো আছে, কিন্তু দেশটা আসলে চালাচ্ছে কে? দেশ ভাগ করে নিয়েছে বিএনপি এবং জামাত। তারা তো দেশটা ভালো চালাতে পারে বা চালানো উচিত, তাই না? এই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুঙ্কার দিয়েছিল ভারতের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে 50 লক্ষ তরুণকে তারা রেডি রেখেছে যে যুদ্ধে যাবে। জামাত ভাই, আপনাদের বলি যে আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ না করে এই যে 50 লক্ষ তরুণ যে আপনারা রেডি রেখেছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশটাকে আপনারা ভালো চালাতে পারতেন না? সামনে ইউনূসকে রেখেছেন, রোল প্লে করছেন তো এই মুহূর্তে আপনারাই। এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই যে সামাজিক অন্যায় অত্যাচার, আন্তর্জাতিকভাবেও বিমুখ হয়ে যাচ্ছি, ব্যবসা থেকে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পাসপোর্ট সীমিত হয়ে আসছে, আমাদের পাসপোর্ট পৃথিবীর অনেক দেশে গ্রহণযোগ্য হচ্ছে না। এই যে আপনাদের যে এত শক্তি, এত সামর্থ্য দিয়ে আপনারা এগুলোকে চালু রাখতে পারতেন না? প্রশ্নটা তো সেখানে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে 12 ফেব্রুয়ারি একটা একপাক্ষিক নির্বাচন, নিজেদের মতো করে সাজানো গোছানো নির্বাচনের আয়োজন চলছে। আপনি কি মনে করছেন দেশের যারা কোনো রাজনৈতিক দল করেন না, আমিও কোনো রাজনৈতিক দল করি না, আমি বরাবরই বলেছি, এখনো বলছি যে আমিও কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমিও বলছি যে দেশ ভালো নেই, ভালো চলছে না। 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কি দেশটা ভালো হয়ে যাবে? আমি মনে করি না। আমি মনে করি আরো নিকষ কালো অন্ধকারের মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই নির্বাচনটা হচ্ছে, ডক্টর ইউনূস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয়, কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে, এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই, পথ নেই। একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে। সেই নিরাপদ এক্সিট, সেফ এক্সিটটার জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি। বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান, একজন দলীয় প্রধান তারেক রহমান এসেছেন। দেশে এই মুহূর্তে জামাত আছে,
অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে কিনা, কিংবা জামাত ক্ষমতা নেবে কিনা, ক্ষমতা নেবে কিনা, পরিসংখ্যান বলছে যে জামাত ক্ষমতা নেবে। এবং জামাত ক্ষমতা নিলে কি হবে? এই যে আজকে অনেক কিছু দেখেন, হাজারটা কথা বলা যায়, কোনটা রেখে কোনটা বলবো। এই যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক, এটা কোথার থেকে? জামাতি প্রভাব। আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত এত রিলেশন রাখতে পারে। বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেঁষা এতটা হতে পারে, এটা জামাতি প্রভাব। এবং এই জামাতি প্রভাবের কারণে আগামীতে এই 12 ফেব্রুয়ারি পরবর্তীতে জামাত যদি ক্ষমতায় আসে, যদি না, বিভিন্ন সূচক বলছে জামাতকে ক্ষমতায় বসানোর প্রচেষ্টা। আমি ভেতরের খোঁজ নিয়েও দেখেছি, সেটা যে ভেতর থেকে যে ভেতরগুলো ক্ষমতায় বসাতে পারে, সেই ভেতরগুলাও বলছে যে ক্ষমতায় আসলে জামাতকে বসানো হবে। দেখা যাচ্ছে যে বিএনপি 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 বারবার একটি উদাহরণ চলে আসে, ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের আগে কি আপনারা কেউ ভেবেছিলেন যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের এতটা ভরাডুবি হবে? কিন্তু যখন নির্বাচনের ফল বেরুলো, তখন দেখুন যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদল একটি পদ পেয়েছে, একটি পদ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, কোন রকমের দুই একটাতে হয়তো টেনে টুনে পেয়েছে। জাতীয় নির্বাচনটা কিন্তু সেটারই প্রতিফলন হতে যাচ্ছে। কাজে জামাত ক্ষমতায় গিয়ে, জামাত বাংলাদেশের স্বাধীনতা মানে না, স্বাধীনতার পক্ষের দল নয়, এখনো পর্যন্ত অনেক কিছু চুপচাপ আছে। এর মধ্যে তো আপনারা অনেক ঘটনায় দেখেছেন। এই যে যখন ঘটনাগুলো হয়, তখন জামাত বিরোধী একটা দল বিএনপিকে মনে করছে যে জামাতের প্রতিপক্ষ দল। কিছুদিন আগে আপনারা যখন দেখলেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে চরম ভারত বিরোধিতা এবং দেশে নানা রকম অস্থিরতা, প্রধান গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার, প্রধান সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী কিংবা ভারতীয় হাই কমিশনে হামলা দেখলেন। এই হামলাগুলোর পেছনে প্রচ্ছন্ন সমর্থন আছে জামাত। এবং জামাতকে যারা প্রমোট করে, অনলাইনে প্রমোট করে, বিদেশ থেকে প্রমোট করে, পিনাকি ইলিয়াসরা যে প্রমোট করে, তাদেরও কিন্তু প্রচ্ছন্ন সহযোগিতা আছে। সেই সময় যখন ব্যাপক সমালোচনা হলো, ব্যাপক অনেক কিছু হলো দেশে বিদেশে, তখন তারা কিন্তু একটু চুপচাপ হয়ে গেলেন। তারপরে আরো নানা ঘটনা ঘটে গেল, বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং ইত্যাদি আরো অনেক কিছু হলো। সেই সময় মনে হলো যে বিএনপির জোয়ারটা, অবস্থাটা এমন দেখবেন যে বিএনপির জোয়ার দেখবেন, কিন্তু ক্ষমতায় যখন রেজাল্ট হবে তখন দেখবেন ক্ষমতায় জামাত। এবং জামাত ক্ষমতায় এলে কি হবে? আজকে যা দেখছেন, আজকে প্রথম আলো পড়ছে, ডেইলি স্টার পড়ছে, ছায়ানট পড়ছে, কিংবা উদীচী পড়ছে, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করা হচ্ছে, কিংবা এই যে বিভিন্ন ছাত্র সংগঠন, সবগুলো বিশ্ববিদ্যালয়, বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখলে নিয়েছে। এই ছাত্র সংসদের নেতাদের কি দেখলেন? ছাত্র সংসদ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। ছাত্র সংসদ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনদের অপসারণ করাচ্ছে, শিক্ষক লাঞ্ছনা করছে। আপনি কি মনে করছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এগুলো বন্ধ হয়ে যাবে? এগুলো আরো বাড়বে। এরকম হাজারটা ঘটনা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। এই ঘটনাগুলো আরো বাড়বে। পাকিস্তান পীড়িত হবে, ভারত বিরোধিতা চরমে উঠবে, ভারত প্রথমত নানা অবরোধ আরোপ করবে, পাকিস্তানের সাথে জামাত ক্ষমতায় এসে সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলতে পারে স্বল্পতম সময়ের মধ্যে। তখন কি হবে? তখন কিন্তু মহা বিপদ বাংলাদেশের জন্য। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা পরিকল্পিতভাবে নিকষ কালো অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই অন্ধকারের শেষ কোথায়, এই অন্ধকার কিভাবে শেষ হবে, এই মুহূর্তে ভাবতে গেলেও, কারণ এই মুহূর্তে কোনো জায়গায় কোনো আলো দেখছি না, চারিদিকে অন্ধকার। অনেকে বলবেন যে হতাশার কথা। হ্যাঁ, এই মুহূর্তে অবশ্যই হতাশাজনক। এই মুহূর্তে কোথাও কোনো আশার আলো নেই। আজকে জামাতিরা বলে যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, দেশ ভালো করে দেবো, এ করব সে করব।
আরে ভাই, জামাতি শাসন তো এখনই চলছে, আপনি নির্বাচনের পরে কি দেখবেন? নির্বাচনের পরে আরো ভয়ঙ্কর পরিণতি দেখবেন। আজকে শিক্ষক লাঞ্ছনা হচ্ছে, নির্বাচনের পরে দেখবেন শিক্ষকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে ওপেন দিনের আলোয়। জামাত বা শিবির, এই যে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের সাথে যে এই আচরণ করলো, আজ পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নিয়েছে? তাদেরকে বহিষ্কার করেছে? করেনি, করবে না। আশ্রয় প্রশ্রয়ে এগুলো হচ্ছে, যে ঘটনাগুলো এখন ঘটছে আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে দেখিনি। কদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ছাত্রলীগের প্রচুর সমালোচনা করতাম। ছাত্রলীগকে কি কখনো দেখেছি যে কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে? দেখিনি। কাজেই সবকিছু মিলে এক নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। এখান থেকে উত্তরণ সবাইকে জাগতে হবে। এই উত্তরণের দায় শুধু আওয়ামী লীগের নয়, কিন্তু আওয়ামী লীগ একা এটা করতে পারবে না। বাংলাদেশের মানুষ, স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধকামী মানুষকে জাগতে হবে। নইলে জামাত যদি ক্ষমতায় আসে, আপনার জাতীয় সঙ্গীত থাকবে কিনা, আপনার জাতীয় পতাকাটা এই স্টাইলে যে ডিজাইনে আছে সেই ডিজাইনে থাকবে কিনা, অনেক কিছুর মধ্যে হস্তক্ষেপ হতে পারে। আজকে অবস্থাটা কিন্তু তেমনটাই, অর্থাৎ নিকোষ কালো অন্ধকারে, এটা পরিকল্পিত, এটা বহু বছরের পরিকল্পনার অংশ হিসেবে নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত রেখে আসলে ইউনূস প্রস্থান করতে চাইছে। এই প্রস্থানেরই অংশ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু আজকে আমরা যে মুহূর্তে 13 জানুয়ারি কথা বলছি, 1 মাসেরও কম সময় আছে নির্বাচন। আজকে পর্যন্ত এই নির্বাচনটা যে হবে না, এই নির্বাচনটা পিছিয়ে যাবে, তফসিল আবার নতুন করে ঘোষিত হবে, এমন কোনো খবর কোথাও নেই। কিন্তু যে কথা বানায় বলুন না কেন, কোনো জায়গায় কোনো চাপ নেই, নির্ভার। এই নির্ভার থেকেই ইলেকশনটা আসলে হয়ে যাবে। এখনো পর্যন্ত 1 মাস আছে। এই 1 মাসের মধ্যে যদি কোনো চাপ না আসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, নির্বাচনটা হয়ে যাবে। তবে আমি শেষ কথা বলবো, আশার কথাও বলবো, ধরে নিলাম জামাত ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতার বাইরে, জামাত একক সংখ্যাগরিষ্ঠতায় যদি ক্ষমতায় যায় আর বিএনপিকে যদি অংশ ক্ষমতার না করে, সেটি হবে আওয়ামী লীগ ফিরে আসার। বিএনপিও তখন চাইবে, বিএনপিও তখন যুগপৎ একসাথে আন্দোলন করতে চাইবে। এরশাদ আন্দোলন একসাথে আওয়ামী লীগ বিএনপিও কিন্তু করেছে। আজকে এরশাদের স্বৈরাচার পতন আন্দোলন যেমন হয়েছে, আজকে দেশ যেভাবে চলছে, এইভাবে যদি জামাতি শাসন স্থায়ীভাবে কায়েম হয়, তাহলে বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে নামবে। উত্তরণ তো আছেই। আজকে এই মুহূর্তে হতাশার কারণ আছে, কিন্তু আজ থেকে 3 মাস পরে এই হতাশা আস্তে আস্তে কেটে যেতেও পারে, কেটে যাবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ হেরে যাবে না, হেরে যেতে পারে না। এই জায়গাটাই হচ্ছে আশার জায়গা, আশার আলো। আমরা আশায় বাঁচি। নানা রকম হতাশা, নিকোষ কালো অন্ধকারে ইউনূস প্রস্থান করবে। অরাজনৈতিক সরকারের সাথে রাজনীতি পেরে উঠলো না। এই মুহূর্তে কার রাজনীতির কথা বলবো? আওয়ামী লীগের রাজনীতি, 14 দলের রাজনীতি। আওয়ামী লীগ 14 দল রাজনীতি এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে। এই মুহূর্তে ট্যাকেল করতে পারেনি। সুযোগ ছিল, অসংখ্য সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। আমরা আশা জাগিয়ে রাখি, নিশ্চয়ই কাজে লাগাবে। আজকে না হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, কাজে লাগাবে। সেই আশাতেই বাঁচি। এই মুহূর্তে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনার কথা বলছি, তার কারণ এখনও অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে। যদি নির্বাচনটি হয়ও, সেই নির্বাচন আসলে কি ধরনের হতে যাচ্ছে, বিএনপি নেতৃত্ব কি তা আঁচ করতে পারছে? আমাদের ধারণা অবশ্যই হয়তো কোথাও কোথাও তারা কিছুটা হলেও আঁচ করতে পারছেন। তার কারণ তাদের মধ্যে তো অনেক ধরনের, এই দলটির মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন। আমরা জানি না তারা কতটা অনুধাবন করতে পারছেন এই নির্বাচনও যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটোক্লাস ডিজাইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ধরনের কথা কিংবা প্রশ্ন কিন্তু এখন অনেক দিক থেকে উচ্চারিত হচ্ছে। তার অনেক নমুনাও আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। 1991 তো তার মেটিকুলাস ডিজাইন ছিল না। মানুষের ধারণা ছিল, গণমাধ্যমের যে বিশ্লেষণ সব কিছুই বলছিল যে আওয়ামী লীগ চলে আসবে,
কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বিএনপি সরকার গঠন করলো। এই নির্বাচনে মানুষ যে ভাবছে বিএনপি খুব সহজেই সরকার গঠন করতে পারবে, কিন্তু যদি উল্টোটা হয়, জামাত নেতৃত্বাধীন জোট যদি সরকার গঠন করে, অবাক হওয়ার কিছু থাকবে? নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ হচ্ছে তার নানান ধরনের লক্ষণ আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি রয়েছে, সেই এনসিপির পক্ষে খোদ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রচারণা চালাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিংবা মাহফুজ আলমরা সরকারে ছিলেন, তারা উপদেষ্টা পদে ছিলেন। অনেকের আপত্তি ছিল যে এনসিপির প্রতিনিধি হয়ে তারা সরকারে থাকে কিভাবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সামনে রেখে তারা পদত্যাগ করেছেন। কিন্তু করলে কি হবে? তারা তাদের সবচেয়ে বড় প্রতিনিধি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এই সরকারে রেখে গেছেন নিশ্চিন্তে। সরকারের প্রধান হয়ে নোবেল লরিয়েট অধ্যাপক যদি সেই তরুণদের দলের পক্ষে কথা বলেন নির্বাচনের অংশ হিসেবে, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়? একেবারে স্পষ্টভাবে তিনি তো এই কথাগুলো উচ্চারণ করছেন। আমি আপনাদের উদাহরণ দিই, মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে একটি অনুষ্ঠান ছিল। সেটি হচ্ছে যে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026, এই শিরোনামে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ছিল। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি ছিলেন। তিনি কি বললেন সেখানে? তিনি বললেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন, তিনি অনেকটাই নিশ্চিত। কে জিতে আসবেন না আসবেন যখন এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়, সেখানে তো তিনি স্রেফ তাদের পক্ষেই কথা বললেন, তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালালেন পক্ষান্তরে। এনসিপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এটা তো সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে অনেক আগে থেকেই, এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোনো সরকার প্রধান এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, সেটি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা, কার ঘাড়ে কটা মাথা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শোকজ করবেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি বলেছেন যে এটি আশাবাদ নয়। এবং আরও একটি প্রমাণ দিই, ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তিনি সরকারের খুবই ঘনিষ্ঠ, বলা যায় যে সরকারের পার্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার সেই সরকারের পার্ট। তিনি কি বলছেন? তিনি বলেছেন মানে দেশের নির্বাচনী ট্রেন ট্রাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে শঙ্কা আছে। তিনি শঙ্কার কথা বলছেন। কেন বলছেন? কোন জায়গা থেকে বলছেন? এ ধরনের নানান সিমটম আমাদের সামনে উপস্থিত হচ্ছে বলেই তো তিনি এই কথাগুলো বলছেন, যদিও কথাটা তিনি একটু অন্যভাবে বলেছেন। তিনি একদিন আগেই বরিশালে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন আরেকটু আপনাদের বলি। তিনি বলছেন যে সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তার মানে কি বলছেন? তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার তো কোনো অবস্থাতেই কোনো গ্রামারেই পড়ে না যেটি নিরপেক্ষ সরকার। ডক্টর বদিউল আলম মজুমদার যেই কথাটি বলেছেন তার অর্থ কি? আমরা তো জানি যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টল হয়েছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছিল বা বলেছিল যে এই ব্যবস্থা 14 সংশোধনী থেকে কার্যকর হবে। এটা একটি নির্দেশনা, পর্যবেক্ষণ, যেহেতু হাতে সময় কম। কিন্তু এটি তো আর আইনের অংশ নয়, সংবিধানের অংশ নয়। ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই ব্যবস্থার অধীনেই নির্বাচন হতে পারে, খুব স্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সম্মেলনে আরও কয়েকটি কথা বলেছেন, মানে শিক্ষা বিষয় যে সম্মেলন, যেমন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছিলেন 2025 সেপ্টেম্বরের দিকে, 2024 সম্ভবত। সেখানে তিনি বলেছিলেন যে 5 আগস্টের যে ছাত্র আন্দোলন এটি খুব গোছালো ছিল, আগে থেকেই গোছানো ছিল, এমনকি লোকজন জানতো না যে কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
অর্থাৎ সবই হয়েছে খুব গোপনীয়তার সঙ্গে। এবং সেই প্রোগ্রামে আপনাদের মনে আছে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই একই কথা তিনি এই শিক্ষা বিষয়ে দক্ষিণ এশীয় সম্মেলনে পুনর্ব্যক্ত করলেন। তিনি বললেন যে 5 আগস্ট আন্দোলন হঠাৎ কোনো বিস্ফোরণ ছিল না, এটি ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের নামে যেই অভ্যুত্থানের প্রাথমিক পর্ব শুরু হলো, সেটি স্রেফ ছিল একটি উপলক্ষ, কোনো নীতি নৈতিকতা, কোনো দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের সৃষ্টি হয়নি। এটি ছিল এই অভ্যুত্থানের প্রস্তুতি পর্ব অথবা প্রাথমিক পর্ব। প্রস্তুতি শুরু হয়েছে গোপনে গোপনে অনেক আগে থেকেই। এখন অনেক কিছুই বের হচ্ছে, অনেক কিছু স্পষ্ট হয়ে উঠছে। কারা এই আন্দোলনের নেতৃত্ব ছিল, কী উদ্দেশ্য ছিল, দেশকে কোথায় নিয়ে যাওয়া হবে, এবং এই আন্দোলনে পশ্চিমাদের পক্ষ থেকে কত টাকা বিনিয়োগ করা হয়েছে সে কথাও অনেকের কাছে পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রশ্ন তো অনেকে উঠছে অনেকের কাছ থেকে, এবং এই প্রশ্নও তো অনেক আগে থেকে ওঠা শুরু হয়েছে। এই আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা বিনিয়োগ করেছেন সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে বের হবে সব কিছুই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই নির্বাচন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদি হয় আর কি, এটুকু কেউ যদি বলেন নিশ্চয়ই ভুল কিছু বলা হবে না।